আজকের ব্লাস্ট সংলাপে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদা আফরোজ সুমি। আশা করি যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। এই সুন্দর থাকার জন্যই আসলে আমাদের যত প্রচেষ্টা। আমরা চাই একটা সুন্দর সমাজে বেড়ে উঠতে এবং সেই সমাজটাকেও সুন্দরভাবেই এগিয়ে নিয়ে যেতে, কারণ আমার পরবর্তী প্রজন্ম যেন একটা সুন্দর ভবিষ্যৎ পায়। কিন্তু এর মাঝখানেও আসলে নারীদের অনেক প্রতিবন্ধকতা। আমরা যেখানে প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে তুলেছে, সেখানে গিয়ে দেখা যায় কোথাও কোথাও একজন নারীর জন্য এই প্রযুক্তি আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আমরা কি আসলে অভিশাপ করে জীবনটাকে পরিচালনা করতে চাই? একেবারেই না। যদি আমরা একটু সচেতন হই এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ী হই, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ী হই, তবে আসলে সেটা সম্ভব। সেই জায়গা থেকেই আজকে আমরা কথা বলবো যে বিষয়টি নিয়ে, ভুক্তভোগীর সংবেদনশীল এবং ব্যক্তিগত প্রমাণাদি যথাযথ গোপনীয়তা রক্ষার প্রয়োজনীয়তা বিষয়ক আলাপচারিতা, এবং অবশ্যই সেটা প্রযুক্তির ক্ষেত্রে আমরা যারা যারা আসলে ভুক্তভোগী বা যে কোনো ধরনের প্রবলেমের শিকার হয়েছি সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। আলোচনার করার জন্য আমাদের সাথে আজ আমন্ত্রিত অতিথি রয়েছেন শারমিন সুলতানা মৌসুমী, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট বাংলাদেশ। স্বাগত আপু, কেমন আছেন? ভালো আছি। আমরা যেটা শুরুতেই আমি আসলে বলছিলাম দর্শকদের সাথে, যে প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে তুলেছে। আসলে আমাদের এই প্রযুক্তি জীবনটাকে কতটা সহজ করলো, কতটা দুর্বিষহ করলো, এবং আসলে প্রযুক্তি উদ্ভূত যে যৌন সমস্যাগুলোর মধ্যে বা লিঙ্গভিত্তিক সহিংসতার অন্তর্ভুক্ত হয় যে ব্যক্তিরা, তাদের আসলে আইনি কোনো সুরক্ষা নিশ্চিত করা যায় কিনা, সকল কিছুই আমি একসাথে জানতে চাই। ধন্যবাদ ব্লাস্ট সংলাপে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা মূলত যদি বৃহৎ দৃষ্টিতে যদি দেখি, তাহলে আমরা দেখি যে আমাদের যে বর্তমান যে যুগটা চলছে সেটা পুরোটাই প্রযুক্তি নির্ভর। অর্থাৎ প্রযুক্তির বাইরে কিন্তু আমরা এখন একটা দিনও চিন্তাও করতে পারি না। তো প্রযুক্তির যে এই উৎকর্ষতা, এই প্রযুক্তির উৎকর্ষতার পাশাপাশি যেটা হয়েছে যে প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনেক মানুষ যেমন উপকৃত হচ্ছে, ঠিক একইভাবে প্রযুক্তির বিভিন্ন দিক ব্যবহার করে নারীদেরকে, বিশেষ করে যারা টার্গেট করে নারীদেরকে নিয়ে, তারা বিভিন্ন বিষয়গুলো, এই নারী এবং শিশু, তাদেরকেও আমরা বাদ দিতে চাই না। এদেরকে নানান রকমভাবে হ্যারাস করা, নানান রকমভাবে এদেরকে মানে বিকৃত যৌনাচার যে বিষয়গুলি আমরা বলি, এবং তাদের বিকৃত যৌন মানসিকতার যে লালসার শিকার হয় এই নারী এবং শিশুরা, এটা অনেকটাই এখন প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে তারাও, আমার মনে হয় যে তারা নানাবিধ তাদের কৌশল, অপকৌশল, এগুলাকে কাজে লাগিয়ে এই বিষয়গুলি সমাজকে এমনভাবে, সমাজের বিভিন্ন জায়গাগুলোকে এমনভাবে টাচ করে, সেই দিক থেকে যদি আমি বলি, তাহলে দেখা যায় যে আমাদের নারী এবং শিশু যারা আছে, যারা কিনা এই প্রযুক্তি ব্যবহার করে বুঝে এবং না বুঝে, তারা নানান রকমভাবে বিভিন্ন রকমের হ্যারাসমেন্টের শিকার হয়। এবং আমাদের যে আইনগুলি রয়েছে তাদেরকে এই বিভিন্ন বিষয়ে সুরক্ষা দেওয়ার জন্য, সেই আইনগুলো আমাদের ভেরি রিসেন্ট, আমাদের যে সাইবার যে সিকিউরিটি যে আইনটা ছিল, সেই আইনটা সংশোধন হয়েছে। এখন যেহেতু পার্লামেন্ট নেই, এই জন্য অধ্যাদেশ 2025 এটা অলরেডি পাস হয়েছে। এবং এখানে দেখা যায় যে আমাদের যে সাইবার সিকিউরিটি যে বিষয়গুলিকে আনা হয়েছে, সেখানে আমাদের নারীদের মানে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয়েছে, যে তাদেরকে ইভেন তারা যদি অভিযোগও করতে চায়, তাহলে যাতে তারা অভিযোগ করতে গিয়ে যেন মনে না হয় যে তাদেরকে কোনো রকমভাবে তারা সাপোর্ট পাচ্ছে না, এরকম যাতে না মনে হয়। অনেক সময় দেখা যায় কি যে ভুক্তভোগীরা অভিযোগ করতে চায় না, যে তাদের নামটা বিভিন্ন জায়গাতে চলে যায়, তারা হয়তো বা মনে করে যে তারা যেহেতু তাদের নামে অভিযোগ হচ্ছে, তাদের পরিচয়টা ওপেন আছে, সুতরাং তারা হয়তো বা নানাবিধভাবে বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হতে পারে। মানে এক সময় দেখা যেত যে অনলাইনে তাকে কোনোভাবে হ্যারাস করছে, এরপরে দেখা যাবে অফলাইনে বাড়ির সামনে এসে কিংবা স্কুল কলেজের সামনে এসেও তাকে মানে হ্যারাস করতে পারে। জি, তো সেই জায়গা থেকে তাদের পরিচয় গোপন করে অভিযোগের বিষয়ে বলা আছে। একই সাথে যদি বলি যে আমাদের যেই 2012 সালের আমাদের যে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনটা আছে, এবং আমাদের আইনগুলোর ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে আমাদের আইনগুলো আসলে প্রযুক্তির যে উৎকর্ষ সাধন হচ্ছে, অর্থাৎ প্রযুক্তি যেভাবে আপডেট হচ্ছে, আমাদের বর্তমান কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না, তো এই প্রযুক্তি উৎকর্ষতার সাথে সাথে কিন্তু আমাদের আইনগুলোর অ্যামেন্ড করা দরকার। কারণ আইনগুলো যদি আপডেট না থাকে, তাহলে হয় কি, যারা এই সমস্ত কাজগুলো করছে, তারা যেই প্রযুক্তি
ইউজ করছে। সুতরাং তাদেরকে ধরার জন্য, আমাদের ভিকটিমকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের কেউ কিন্তু আরেক ধাপ এগিয়ে যেতে হবে। কাজেই আমাদের লগুলো যদি অ্যামেন্ড না হয় তাহলে আমার মনে হয় যে আমরা পিছিয়ে পড়ে থাকবো। আরেকটা জিনিস যে আমাদের যে সাইবারের যে কথা যদি আমরা বলি, সেখানে সাইবার সুরক্ষার ক্ষেত্রে আরেকটি বিশেষ যে জায়গার কথা বলবো সেটা হলো যে আমাদের যারা আছে নারীরা, তারা কিন্তু এই জায়গাগুলোতে যে তারা খুব বেশি যে এই বিষয়গুলি নিয়ে সচেতন সেটা কিন্তু নয়। কারণ তারা ইউজ করছে এই প্রযুক্তি, কিন্তু প্রযুক্তি ইউজ করার সাথে সাথে এইটার যে কোনো সমস্যা হলে তারা কোথায় যাবে সেই জায়গাটার ব্যাপারে কিন্তু তারা একেবারেই মানে এই ধরনের কোনো অবগত নয়, তাদের কোনো সেই সংক্রান্ত কোনো জ্ঞানও নেই এবং সচেতনতা নেই। সচেতনতা বৃদ্ধির জন্য আসলে কি করণীয় সেই বিষয়ে আমি কথা বলার আগে যেটা জানতে চাই যে আসলে যারা অলরেডি ভুক্তভোগী, তারা যদি কোথাও আসলে বিচারের জন্য যায়, আমি যদি বলি যে আমার পার্শ্ববর্তী কোনো থানায় যে সেখানে আমি একটা হেল্প চাইলাম বা আমি একটা যদি কেস করতে চাই যিনি এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, সেক্ষেত্রে আসলে প্রমাণাদি দিতে তো অবশ্যই হবে। সেই প্রমাণাদিগুলো রক্ষা আসলে কেমন ভাবে একজন ভুক্তভোগী করবেন এবং সেটা কতটা জরুরি আসলে? আচ্ছা, তো আমাদের এই বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেখানে কিন্তু আমাদের প্রমাণাদি সংগ্রহ এবং প্রমাণাদি সংরক্ষণ, সাইবারের যে আমাদের মামলাগুলি হয় সেখানে কিন্তু প্রমাণাদি সংগ্রহ এবং সংরক্ষণ দুইটা বিষয়, এবং দুইটা বিষয় কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদের যে ডেটা সংরক্ষণের যে কিছু নীতিমালা এবং সুস্পষ্ট নীতিমালা থাকাতে এবং ডেটা সংরক্ষণ, এটা সেন্ট্রালি ডেটা সংরক্ষণ করা দরকার। কারণ আমাদের যেই এখানে যে সাইবারের যে মামলাগুলি হয় সাইবার ট্রাইব্যুনালে, সেখানে কিন্তু এই তথ্য উপাত্তের ভিত্তিতে কিন্তু আমাদের মূল মামলাগুলো ট্রায়াল হয়। এবং যিনি ভুক্তভোগী তিনি যখন যাবেন অভিযোগ করতে, সেখানে কিন্তু আমাদের আইনের মধ্যেই বলে দেওয়া আছে যে যদি ভুক্তভোগী যে থানাতে যাবেন সেখানে যদি অভিযোগ করতে যদি তারা অস্বীকার করে থানা, তাহলে কিন্তু উনি সরাসরি চলে যেতে পারবেন আদালতে, এবং আদালতে যে ব্যাখ্যা দিবেন যে থানা থেকে অভিযোগটা নিতে রাজি হয়নি। অনেক সময় দেখা যায় যে অভিযোগকারী যদি নিজে অভিযোগ নাও করে, তাহলে তার পরিবারের তার ক্ষমতাপ্রাপ্ত হয়ে, লিখিত ক্ষমতাপ্রাপ্ত হয়ে তার যে কোনো প্রতিনিধি এই মামলাগুলো কিন্তু অভিযোগ রুজু করতে পারে। তখন কিন্তু আবার যে ওই যে ট্রাইব্যুনালের যিনি বিচারক, উনি কিন্তু এই মামলাটা তখন সরাসরি উনি এই মামলাটা আমলে নেওয়ার আগেই উনি এই বিষয়টি তদন্তের জন্য পাঠাবেন। হ্যাঁ, তদন্তের জন্য পাঠাবেন এবং তদন্তকারী অফিসার যে রিপোর্টটা দিবে সেই রিপোর্টের বেসিসে তখন এই মামলাটি চলমান হবে। জি। আর সংরক্ষণের জন্য কি মানে যদি প্রমাণাদি সংরক্ষণ করতে হয় সেক্ষেত্রে কি আসলে কোনো নিয়ম রয়েছে যে আসলে তার কি কি ধরনের এভিডেন্স গুলো আসলে সাবমিট করা উচিত? এভিডেন্স গুলো যেভাবে সংরক্ষণের কথা বলা আছে সেটা আমাদের তো সংরক্ষণের ডেটা সংরক্ষণ আমাদের ভেরি রিসেন্ট এটা আপডেটও হয়েছে। তো ডেটা সংরক্ষণের যে আমাদের নীতিমালা রয়েছে, সেখানে আমাদের ডেটা সংরক্ষণের যে আমাদের যে সার্ভার, সেটা হলো সরকারের থেকে সরকারই সেটা করবে, সরকারের তত্ত্বাবধানেই হবে। এক্ষেত্রে একটা শুধুমাত্র ডেটা সংরক্ষণের যে বিষয়টি, সেটার সাথে সাথে কিন্তু ডেটা যিনি সংরক্ষণ করবেন তারও কিন্তু একটু সুনির্দিষ্ট প্রশিক্ষণের দরকার আছে। কারণ এটা কিন্তু একটা ব্যাপার থাকে, সিক্রেসি যেরকম মেনটেন করার ব্যাপার আছে, ডেটা সংরক্ষণ যিনি করবেন তার একটা প্রশিক্ষণেরও বিষয় রয়েছে, যিনি ডেটা সংরক্ষণ করবেন। কারণ এখানে তো আইটি সাপোর্ট যারা দেয়, সেক্ষেত্রে যারা সাপোর্ট দিচ্ছে তাদের সাথে গভর্নমেন্টের একটা সরাসরি কন্ট্যাক্ট থাকবে। যে কোনো ধরনের যেমন তারা গোপনীয়তা যেমন মেনটেন করবে, একই সাথে যেমন তারা সুরক্ষার কাজটা করবে। সেই সাথে যদি কোনো ভিকটিমের এরকম হয় যে ভিকটিমের কোনো ভিডিও বা ভাইরাল হয়ে গেল, সেটা তৎক্ষণাৎ সেটা সমস্ত জায়গাগুলো থেকে, অর্থাৎ অনলাইনে সমস্ত প্ল্যাটফর্ম জায়গাগুলো থেকে অফ করে দেয়া, সেই সমস্ত বিষয়গুলোটাও দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। জি, আমাদের তো আসলে এই সংক্রান্ত আপনি বেশ কয়েকটা আইনের কথা বললেন এবং অনেকগুলো দিক নির্দেশনাও রয়েছে এখানে। আমি একটুখানি জানতে চাইবো একেবারেই নিজের জায়গা থেকে এটা, যে কোন ধরনের বিষয়গুলোকে আমরা সাইবার সিকিউরিটির আওতায় আনতে পারি, বা আমি আসলে কোন ধরনের কেউ একটা বাজে মন্তব্য করলো সেটাকে কি আমি সেটার উপর ভিত্তি করে কি আমি আইনি সহযোগিতা চাইতে পারি, বা এটার ভয়াবহতা ঠিক কতদূর পর্যায়ে গেলে পরে এটাকে আমলে নেওয়া হয়? কারণ আমি কেন এই প্রশ্নটা করছি, আমরা যারা আসলে অনলাইনে কাজ করছি বা এই মিডিয়াতে কাজ করছি, তাদের অসংখ্য অজস্র এমন কমেন্টস পাওয়া যায়, এমন কিছু পাওয়া যায়
তো এটা নিয়ে যে আসলে আমি আইনি সহযোগিতা পেতে পারি, সেই জায়গাটা কিন্তু আমাদের কাছেও অনেকটাই সহজ নয়। তো সেই সহজতর জায়গাটা তৈরি করার জন্যই আসলে কোয়েশ্চেনটা করা। ধন্যবাদ। আমাদের এখানে অনলাইনে যে বিষয়গুলি রয়েছে সেখানে যারা বিভিন্ন সময় অনেক সময় নেগেটিভ কমেন্ট কিন্তু আমাদের এখন অনলাইনে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই, এবং যাতে করে কি হয় যে একজন মানুষ কিন্তু এই নেগেটিভ কমেন্ট থেকে নানান রকম হতাশাগ্রস্ত হয়ে যায়, এরকম ধরনের নেগেটিভ কমেন্ট থাকে। তো সাইবারের ক্ষেত্রে যদি আমরা বলি যে এ ধরনের যে কোনো ধরনের নেগেটিভ কমেন্ট বা তার নাম বিকৃত করে ব্যবহার করে বা তার ছবি ব্যবহার করে নানাবিধ অপকর্ম করা, অনেক সময় থাকে না যে আমাদের এই নাম ব্যবহার করে দেখা যাচ্ছে যে এমন ফেক আইডি করছে, এবং সেই ফেক আইডি থেকে বিভিন্ন ধরনের টাকা পয়সারও আদান প্রদান হয়ে যাচ্ছে, এত দূর পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে এই বিষয়গুলি। তো সেক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলোতে আমাদের সংজ্ঞায়িত করা আছে, আমাদের এই আইনের মধ্যেই বলা আছে যে কোন কোন অপরাধগুলি হলে আমরা এই সাইবারের যে নিরাপত্তা, যে সুরক্ষা, আইনের যে সুরক্ষাগুলি পাবো, সেটা আমাদের আইনেই বিশদভাবে বলে দেওয়া আছে। সেক্ষেত্রে আপনি যে বিষয়টি বললেন, অবশ্যই সেক্ষেত্রে এরকম ধরনের কোনো নেগেটিভ কমেন্ট যদি হয়, সোশ্যাল নেটওয়ার্কিং যে প্ল্যাটফর্মগুলি আছে আমাদের, সেইখানে অবশ্যই আপনি সেই বিষয়ে অভিযোগ করতে পারবেন, অ্যাকশন চাইতে পারবেন। এক্ষেত্রে অ্যাকশন নেওয়ার তো ধাপগুলো আমি ইতিপূর্বে আমি সেই বিষয়টা ক্লিয়ার করলাম। আরেকটু যদি বলি তাহলে আমাদের যে বাংলাদেশ পুলিশের কিন্তু বেশ কিছু সাইবার নিরাপত্তা ফোরাম ওনারা রেখেছেন, যেই জায়গাগুলোতে কিন্তু আপনার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, তারপরে আমাদের হেল্পলাইনগুলি আছে, সেই জায়গাগুলোতে 109 হেল্পলাইনেও আপনি ফোন করে কিন্তু এই বিষয়গুলিকে জানাতে পারেন। আমাদের যে গভর্নমেন্টের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাগুলোও কিন্তু গভর্নমেন্টের সাথে একসাথে কাজ করছে। বাহ, আমি একটুখানি জানি যে আমি আসলে বিদ্যমান কিছু আইনের কথাও শুনছিলাম, কিছু নীতিমালা প্রয়োগের কথাও শুনছিলাম, বাট এই জায়গাগুলো আসলে প্রয়োগটা কতটুকু হচ্ছে, বাস্তব রূপটা কি? বইপত্রে আসলে অনেক কিছু থাকে, নিয়ম কানুনও অনেক কিছু থাকে, কিন্তু সেই নিয়মটা আমরা কতটুকু মানলাম সেটা জানাটাও দরকার। বর্তমান পরিস্থিতি কি বলছে? বাস্তবতার জায়গাটাতে যদি যাই তাহলে এখানে সবচেয়ে বেশি যে সমস্যাটার সম্মুখীন আমরা হই সেটা হলো যে আমাদের বাংলাদেশে কিন্তু যে কোনো অভিযোগ যদি কোনো মেয়ে করতে যায়, তখন কিন্তু ওই যে সমাজের যে বিভিন্ন চোখগুলো থাকে, সেই দৃষ্টিগুলো কিন্তু ওই নারীর প্রতি আসে, যে নিশ্চয়ই এই নারীর কোনো না কোনো দোষে দুষ্ট, এবং অভিযোগ করার পরেও কিন্তু তাকে নানাবিধভাবে ব্লেম করা হয় যে কেন তুমি এই অভিযোগটা করেছো, এই যে অভিযোগ করেছো এখন তো তোমাকে আর বিয়ে শাদিও কেউ করতে চাবে না, এখন তো তোমাকে আমরা কোনো জায়গাতে কোনো স্কুল কলেজে পড়বা সেখানেও তো সবাই তোমাকে বিরূপ দৃষ্টিতে তাকাবে। এই সমস্ত সামাজিকভাবে যে তাকে হেয় প্রতিপন্ন করার যে একটা কালচার আমাদের সমাজে আছে, এ কারণে কিন্তু অনেক ভুক্তভোগী নারীরা কিন্তু অভিযোগটা দায়ের করতে চায় না। হ্যাঁ, ইভেন তো আমি যেগুলো লিগাল এইড ফোরামের সাথে সম্পৃক্ত আছি, আমাদের বিভিন্ন ফোরাম থেকেও এই বিষয়ে নানান রকম ভাবে প্রোগ্রাম করা হয়, এবং সেখানে কিন্তু মেইন ফোকাসিং এর জায়গাটাই থাকে যে তাদেরকে তারা যেন অন্তত অভিযোগটা করতে আসে। তারা অভিযোগ না করলে তো আমরা তাদের পক্ষ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি না। যদি কেউ না আসলে আমার কাছে সহযোগিতার জন্য চাইতে আসলে আরেকটা বিষয় এখানে বলে রাখা ভালো যে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে মনোভাবটা, সেই মনোভাবটা কিন্তু আমাদের উইমেন ফ্রেন্ডলি হতে হবে। অর্থাৎ আমাদের আইন বলতে চাচ্ছেন কি এখন মানে উইমেন ফ্রেন্ডলি, আরো বেশি উইমেন ফ্রেন্ডলি হতে হবে। কারণ উইমেন ফ্রেন্ডলি বলছি এ কারণেই যে একজন অভিযোগকারিনী যখন থানাতে একজন অফিসারের কাছে আসবেন, উনি যদি সেই বিষয়টি মনোযোগ দিয়ে শোনেন এবং ওনাকে কিন্তু তাকে মানসিকভাবেও এখানে একটু আশ্বস্ত করার ব্যাপার রয়েছে, যে এই বিষয়গুলি যদি উইমেন ফ্রেন্ডলি উনি না হন তাহলে কিন্তু উনি মানসিকভাবে তাকে ওই জায়গায় থেকে স্বস্তি দিতে পারবে না, ওই মেয়ের মানসিকতা ওই মুহূর্তে মানসিকতা বুঝে কিন্তু তাকে সাপোর্টটা দিতে পারবে না। আমাদের বর্তমান যে আইনটা, সেই আইনের প্রায়োগিক যে দুর্বলতাগুলি আছে, সেই দুর্বলতার ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে বড় একটা জায়গা জুড়ে আছে কিন্তু তদন্ত কার্যক্রম, এবং এই তদন্ত কার্যক্রম যে সমস্ত অফিসাররা তদন্ত কার্যক্রম প্রক্রিয়ার সাথে সংযুক্ত, তারা কিন্তু একজন অফিসারের কাঁধের উপরে অনেকগুলি মামলা তদন্ত ভার। তো যেহেতু একজন অফিসারের উপর অনেকগুলি তদন্তের ভার, সেহেতু তাদের কিন্তু এই তদন্ত কার্যক্রমটা পরিচালনা করার জন্য অনেকটা সময়ের প্রয়োজন হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের আইনের মধ্যে কিন্তু আবার 90 ডেজের একটা বাধ্যবাধকতা আছে, যে এর মধ্যে কিন্তু শেষ করতে হবে, মামলার বিচার কার্যক্রম শেষ করতে হবে। তো সেই জায়গাটাতেও কিন্তু বাধ্যবাধকতার জায়গা থেকেও আমরা পিছিয়ে পড়ছি, কারণ মামলাগুলো দ্রুত গতিতে নিষ্পন্ন হচ্ছে না, এবং তদন্ত কার্যক্রমের যে রিপোর্টটা, তদন্ত প্রক্রিয়ার রিপোর্টটা না হলেও কিন্তু মামলার চলমান গতিটা ত্বরান্বিত হচ্ছে না। এইটা একটা আইনের প্রায়োগিক দুর্বলতা।
আরেকটা জায়গাতে যদি আমি বলি যে আমাদের যে ডেটা সংরক্ষণের যে নীতিটা যে অনুযায়ী হওয়া দরকার সেই অনুযায়ী কিন্তু আমাদের ডেটাগুলি সংরক্ষিত হচ্ছে না। অর্থাৎ ডেটাগুলি যদি সুন্দরভাবে যদি সংরক্ষণ না হয় তাহলেও কিন্তু ভবিষ্যতে কিন্তু এই মামলার কিন্তু বিচারটা পেতে অনেকটাই আমাদের কাছে মনে হয় যে অনুযায়ী আমি এইটার বিচার পাবো তার থেকে কিন্তু আমি অনেক দূরে চলে যাচ্ছি। কারণ আমার যে মামলার শুরুতে আমি যে সমস্ত প্রমাণ দিয়েছি সেটা যদি সঠিক রূপে সংরক্ষণ না হয় তাহলে পরবর্তীতে মামলার একদম ট্রায়ালের শেষ পর্যন্ত যে সাক্ষ্য প্রমাণাদির সময়ে আমি কিন্তু ডিজিটাল এভিডেন্স গুলা যেগুলা সাবমিট করতে পারছি না। তো সেই জায়গাটাতে আমাদের একটা বৃহৎ আর সবচেয়ে বড় যেটা আমি প্রথমেই বললাম যে আমাদের সমাজের নারীরা এগিয়ে আসছে না অভিযোগ করার প্রতি, তারা অনাগ্রহ তাদের প্রচন্ড পরিমাণে। তাতে করে কি হচ্ছে যে আমাদের আইন রয়েছে, আমাদের আদালত রয়েছে, কিন্তু সেই অনুযায়ী আমাদের মামলা আমরা কিন্তু প্রচুর পরিমাণে দেখছি যে কমপ্লেন কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে, কিন্তু সেই কমপ্লেন গুলো দিন শেষে আদালতে মামলার কাঠগড়ায় পর্যন্ত যে দাঁড়ানো, আমাদেরকে আসামিদেরকে কি যে কাঠগড়ায় পর্যন্ত যে এনে দাঁড়াতে নিয়ে আমরা পারবো, সেই জায়গাটা থেকে আমরা দূরে চলে যাচ্ছি। আমার মনে হয় যে এই জায়গাগুলোকে যদি আমরা কাজ করতে পারি তাহলে হয় কি যে কিছু মামলা দেখা যায় যে সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে যদি আমরা কিছু মামলাতে অপরাধীদের শাস্তি যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু কি হয় যে জনমনে কিন্তু একটা ভয়ের সঞ্চার হয়। কারণ আইনগুলোতে কেন শাস্তির বিধান রাখা হয়েছে, যদি কিনা এটাতে শাস্তির বিধান রেখে যদি শাস্তি প্রয়োগটা দেখানো যেত তাহলে হয়তোবা অনেক অপরাধীরা এই অপরাধ থেকে দূরে চলে যেত, অপরাধ করতে চাইতো না। আপা, এই যে আসছে না নারীরা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে বা তারা আইনি সহযোগিতা চাইতে আসছে না, এই জায়গাগুলোতে আসলে প্রতিবন্ধকতা কোথায়? নারীরা কেন আসছে না? কারণ আমার জন্য, আমার ভালো থাকার জন্য আইন তৈরি হয়েছে, আমি একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, তাহলে আমি কেন ভালো থাকার চেষ্টাটা করছি না? আমরা কেন আদালতের কাছে আসছি না? কেন আসলে এটার সুরাহা চাচ্ছি না? মেয়েদের বাধাটা কোথায়? মেয়েদের বাধাটা যেটা সংক্ষেপে একটু আগে আলোচনা করলাম, আমাদের মেয়েরা মনে করছে যে তারা যদি এই জায়গাগুলোতে যায়, অর্থাৎ অভিযোগ করার জন্য তারা যে যায়, তাহলে সেই জায়গাটাতে সে হয়তো সেভাবে সাপোর্টটা পায় না। কারণ আমাদের আইন আদালত সম্পর্কে তো মানুষের একটা বিরূপ ধারণা আছে, কারণ সে যখনই কোনো মামলা দায়ের করতে যাবে বছরের পর বছর কিন্তু এই মামলাগুলো ঘুরতে থাকে, সুতরাং সে কিন্তু খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিন্তু তার বিচারটা সে পাচ্ছে না। তো সেই জায়গা থেকে তারা অনেকে মনে করে যে এটা হয়তোবা আমি অভিযোগ করছি, হয়তোবা অভিযোগটা করার জন্য করা হবে, আমি হয়তোবা বিচার শেষে হয়তোবা আমি আদালতের কোনো আদেশ পাবো না, এটা একটা ভয় তাদের মনের মধ্যে। মানে আমরা কোনো এক্সাম্পল সেট করতে পারিনি, আমরা কোনো এক্সাম্পল ওইভাবে সেট করতে পারি নাই, সত্যি কথা বলতে যে আমরা ওইভাবে সেট করতে পারিনি। আর একটা বিষয় থেকে যাচ্ছে যে আমাদের যে পারিবারিক যে একটা সাপোর্ট দরকার, অর্থাৎ কোনো অভিযোগকারীকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া, পারিবারিকভাবে তার পাশে থেকে তার আস্থার জায়গা হয়ে, তার ঢাল হয়ে তার পাশে থাকা, সেই জায়গাটাতে আমার মনে হয়, কারণ অনেকেই এখানে আছে তারা অনেকেই শিশু, 18-র নিচে। তো 18-র নিচে যেই মেয়ের বয়স, সেই শিশু সে আদালতে আসবে, তার যে একটা সাহসের দরকার আছে, পরিবারকে আসলে এগিয়ে আসতে হবে। এক্স্যাক্টলি, তার যে একটা সাহসের দরকার আছে, তার পরিবারকে এগিয়ে আসতে হবে, একই সাথে তার এই বিষয়গুলো কিন্তু জানারও দরকার আছে। আমরা যে তাদেরকে জানাবো, সেই জানার সুযোগটাও কিন্তু, স্কোপটাও কিন্তু অনেক কম। এই জানার জায়গাটাতে আসলে আপা একটু যদি বলেন যে যারা আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে, যারা সেবাদানকারী সরকারি বেসরকারি যারাই আছে বা সংশ্লিষ্ট যে সংস্থাগুলো কাজ করছে, এদের আসলে কি করণীয় রয়েছে, কি ধরনের উদ্যোগ তারা নিতে পারে, যেটা এখনো আসলে ওই জায়গাগুলোকে অ্যাড্রেসই করা হচ্ছে না, যে আমরা সচেতনতা বৃদ্ধির জন্য আসলে এই ধরনের স্টেপগুলো নিলে আমরা আরো একটু সহজতর ভাবে নারীদের কাছে পৌঁছে দিতে পারবো যে তুমি আসলে এই জায়গায় সহায়তাটা পেতে পারো। সেক্ষেত্রে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে? এক্ষেত্রে বেশ কিছু উদ্যোগ আছে অলরেডি, কিন্তু সেই জায়গাটা আমার মনে হয় যে আরো বৃহৎ পরিসরে ছড়িয়ে দেওয়া দরকার। সেটা আমাদের বাংলাদেশ সরকারের বেশ কিছু পদক্ষেপ আছে। সাইবার সাপোর্টকে ঘিরে তাদের পুলিশের একটা ইউনিট কাজ করছে, তারা সরাসরি এই বিষয়ে অভিযোগ নিতে পারে, সেখানে হেল্পলাইন নাম্বার আছে, একই সাথে ইমেইলের মাধ্যমেও যে অভিযোগ যাতে দায়ের করাতে পারে সে বিষয়ে বলা আছে, 109-এর হেল্পলাইন রয়েছে। এর পাশাপাশি সচেতনতা বৃদ্ধির জন্য যে জিনিসটা অনেক কম রয়েছে সেটা হলো আমাদের যে সবাই তো সোশ্যাল নেটওয়ার্কিং এ অভ্যস্ত এখন, তাই না? ফেসবুক, টুইটার, আর এইগুলাতে আমরা যদি এই সচেতনতার যে জায়গাগুলো সেটা যদি আমরা বৃহৎ পরিসরে আমরা প্রচার করতে পারি, এবং আমরা সেখানে যদি টার্গেট দিয়ে রাখি যে এই বয়স থেকে এই বয়সে মানুষের জন্য একটা টার্গেট,
থাকে না যে ফেসবুকে কিন্তু বুস্টিং এর জন্য সবকিছু একটা একটা ঠিক করা যায় যে এইটাকে আমরা আমাদের টার্গেটেড পিপল হবে এরা। এভাবে যদি আমরা টার্গেট করে এই সচেতনতা প্রোগ্রামগুলিকে যদি আমরা সেট করতে পারি এবং সেগুলো যদি রিপিট বিভিন্ন জায়গাতে প্রচারণা হয়, এবং আমরা অনেক সময় কি করতে পারি যে এটার বিষয়ে আমরা আলাপ আলোচনাগুলো এবং সেটা জাতীয় পর্যায়ে এবং সেই বিষয়গুলি নিয়ে জাতীয় পর্যায়ে বিভিন্ন সংলাপ, ব্লাস্ট যে সংলাপের আয়োজন করেছে জাতীয় পর্যায়ে এরকম বেশ কিছু সংলাপের আয়োজন করবে, এবং সেই সংলাপের যে বিষয়গুলি সেই বিষয়গুলি আমাদের গণমাধ্যম কর্মীদের এখানে বড় একটা দায়িত্ব রয়েছে সেই বিষয়গুলোকে ছড়িয়ে দেয়া, যাতে করে কি আছে আইনে বলা আছে এবং আমি ভিকটিম, আমার সুরক্ষার জন্য কি কি সাহায্য সহযোগিতা আমি পেতে পারি। কারণ এক্ষেত্রে আমার যে সবসময় অনেকে মনে করে যে মামলাতে গেলে হয়তো বা আমার পয়সা খরচ হবে না, টাকা পয়সার জন্য অনেকে আসতে পারে না, আর্থিক বিভিন্ন যদি অসঙ্গতি থাকে আগাতে চায় না। সেক্ষেত্রে বিভিন্ন গভর্নমেন্টের পাশাপাশি, গভর্নমেন্টের লিগ্যাল এডের পাশাপাশি ব্লাস্টের মতো এরকম বিভিন্ন যারা সেবা প্রদানকারী, আইনি সেবা প্রদানকারী সংস্থা আছে, তারা কিন্তু বিনামূল্যে এই সেবাগুলো দিয়ে থাকে। সুতরাং তাদের এই সেবাগুলোও কিন্তু সেক্ষেত্রে যদি প্রচারণার আওতায় আনা যায় তাহলেও এ বিষয়ে সচেতন হতে পারে। একই সাথে যদি আমরা আমাদের যে কারিকুলাম আছে, আমাদের যে শিক্ষার যে কারিকুলাম আছে স্কুল থেকে একেবারে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, সেই কারিকুলামের সাথে যদি আমরা এই বিষয়গুলিকে যদি আমরা সংযুক্ত করতে পারি তাহলে খুব ছোটবেলা থেকেই কিন্তু বাচ্চারা কিন্তু, শিশু বলো আর নারীরাই বলো, সবাই কিন্তু এটা নিয়ে সচেতন হতে পারে এবং এই বিষয়টা সম্পর্কে জানতে পারে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এই নিয়ে একটা সাইবার সিকিউরিটির একটা ক্লাব থাকতে পারে। এখন যেহেতু ইউনিভার্সিটিগুলোতে অনেক ক্লাব থাকে, স্কুলগুলোতে ক্লাব থাকে, কলেজে ক্লাব থাকে, সুতরাং এই রিলেটেড একটা ক্লাব থাকলো। কারণ এখন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমাদের প্রেজেন্টেশন যদি বলেন আর যদি আপনার যে কোনো ধরনের প্রোগ্রামিংই বলেন না কেন, আমাদের জমা দিতে হয়, কিন্তু সাবমিট করতে হয়, অনলাইনে সাবমিশন আছে। তো সেক্ষেত্রে এরকম একটা যদি ক্লাব থাকে তাহলে আমার মনে হয় যে ওই স্কুল থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকেও তারা কিন্তু সুন্দরভাবে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে পারে। আপনি কিছুক্ষণ আগে যে বিষয়টা বলছিলেন যে জাতীয় পর্যায়ে কিছু সংলাপের আয়োজন করা হবে, যেহেতু আমরা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করার সুযোগ হয়, হোস্ট হিসেবে আমরা বিভিন্ন প্রোগ্রামে যাই, সরকারি বেসরকারি নানা রকমের প্রোগ্রামে, একটা ব্যাপার লক্ষ্য করা যায় যে যাদেরকে উদ্দেশ্য করে প্রোগ্রাম, গেস্ট হিসেবে দেখা যায় তাদেরই উপস্থিতি সবচেয়ে কম। দেখা যায় যে আসলে অনেক মানুষকে আমরা ইনভাইট করলাম, বাট দে আর নট অ্যাকচুয়ালি আওয়ার টার্গেটেড পিপল, যাদেরকে আমরা জানাতে চাই। সো সেই জায়গাগুলো ছিল আমরা যাদেরকে জানাতে চাই তাদের কাছ পর্যন্ত যাওয়াটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জায়গা আপনি কি বলবেন বা কিছু বলবেন কিনা, যে আমাদের যে সংগঠনগুলো রয়েছে বা যে সংস্থাগুলো রয়েছে, ব্লাস্টের মতো যারা কাজ করছে, ব্র্যাকের মতো যারা কাজ করছে, তারা এবং সরকার একত্রিত হয়ে কাজ করার প্রয়োজনীয়তা আছে কিনা? এই উদ্যোগগুলো আসলে সরকারি এবং বেসরকারি উভয় পক্ষকেই এগিয়ে আসা দরকার কিনা, একত্রিত হয়ে কাজ করাটা দরকার কিনা? অবশ্যই যে কোনো একটা কাজ যেটাতে সমন্বিত যে কোনো উদ্যোগ না থাকলে কিন্তু কোনো একটা কাজের কিন্তু সাকসেসটা আমরা দেখতে পাই না। এক্ষেত্রে সরকারের যে জায়গাটা, সেটা সরকার কিন্তু সাপোর্টটা, বাজেটটা কিন্তু গভর্নমেন্টকে দিতে হবে। সাপোর্ট আমরা যদি মনে করি যে কোনো একটা তদন্তকারী অফিসার, তাকে কিন্তু একটা ট্রেনিং এর আয়োজন করতে হবে। ট্রেনিং এর যে বাজেট, সেখানে বাজেটটা বরাদ্দ করতে হবে গভর্নমেন্টকে, এবং ট্রেনিং যিনি দিবেন তিনি কোনো বেসরকারি, দেখা যাচ্ছে আইটি সংস্থা কোনো একটা এক্সপার্ট। তাহলে এখানে সরকারি এবং বেসরকারি উভয়ের একটা সমন্বিত একটা প্রচেষ্টা সুযোগ রয়েছে এবং প্রয়োজনও রয়েছে। একইভাবে আমরা যদি ডেটা সংরক্ষণের কথা বলি, কারণ সাইবারের একটা বৃহৎ জায়গা জুড়ে রয়েছে ডেটা সংরক্ষণ, না? সেক্ষেত্রে এটাও কিন্তু একই, যেটা আমাদের সার্ভারে যে ডেটাগুলি সংরক্ষিত হবে, সেইখানেও কিন্তু গভর্নমেন্টের সাথে সাথে যদি আমাদের বেসরকারি যে সংগঠনগুলি কাজ করছে আইটি সেক্টরে, তাদের একটা কম্বিনেশন থাকতে হবে, না হলে কিন্তু এই ডেটা সংরক্ষণটা সম্ভব নয়। এখানে বিভিন্ন সময়ে আমাদের দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশনের হেল্প আমাদের প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় যে কোনো ভাইরাল কোনো ভিডিও বা কোনো ভাইরাল কোনো নিউজ ছড়িয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলো থেকেও সেটা সরাতে হবে। তখন কিন্তু আমাদের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল উভয়ের ক্ষেত্রে কিন্তু যোগাযোগটা আমাদের স্থাপন করে তারপরে কিন্তু এই কাজগুলি সমাধান করতে হবে। কারণ আমাদের যে প্রযুক্তি, সেটা কিন্তু শুধুমাত্র আমাদের দেশের মধ্যেই নয়, সেটা কিন্তু বাইরেও ছড়িয়ে যাচ্ছে, দেশের বাইরেও চলে যাচ্ছে। কাজেই আমি এখানে সরকারি বেসরকারির পাশাপাশি আমি ইন্টারন্যাশনালের যে আমাদের আসপেক্টটা আছে সেখানেও আমাদের সম্পৃক্ততা থাকা দরকার। আর বেসরকারি যে জায়গাটার ক্ষেত্রে আরেকটা জিনিস বলি, যে আমরা যারা কাজ করি, আমরা ব্লাস্টের
থেকে একাধিকবার আমরা বিভিন্ন সময় বিভিন্ন লিগাল এইড ক্যাম্পগুলোতে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলি করি। তো সেক্ষেত্রে অ্যাওয়ার করার জন্য আমার মনে হয় যে গভর্নমেন্টের থেকে আমার মনে হয় এখন পর্যন্ত সবচেয়ে বেশি অ্যাওয়ারনেসের কাজগুলো কিন্তু করে থাকে বেসরকারি সংগঠনগুলো, প্রতিষ্ঠানগুলো। তো সেক্ষেত্রে গভর্নমেন্টের মনে হয় আরো বেশি এই বিষয়ে সচেতন, মানে গণসচেতনতা, যেটা যদি আমি বলি জনসচেতনতা এবং গণসচেতনতা, সুতরাং এই দুই জায়গার আসপেক্ট থেকেই কিন্তু গভর্নমেন্ট কি করতে পারে, একটা বাজেট দিতে পারে। গভর্নমেন্টের হয়তো বা লোকবল কম, বাজেট দিয়ে দিল যে বেসরকারি একটা কিছু তারা এটা করলো, তাহলে কি হলো, একটা যৌথ প্রয়াস। ব্লাস্ট কিন্তু অলরেডি করে থাকে 109-এ যারা হেল্প দেয় ভিকটিমদেরকে, তাদেরকে কিন্তু ব্লাস্ট ট্রেনিং এর আয়োজন করে থাকে। তো এরকম সমন্বিত বেশ কিছু কিন্তু প্রকল্প আছে অলরেডি আছে। এবং আর একটা ব্যাপার যেটা হয়, আমি এইটুকু একটু মেনশন করতেই চাই, দেখা যায় কি আমরা কোনো একটা উইক ধরে কাজ করি, বা সামনে একটা উইক আছে সাইবার সিকিউরিটি নিয়ে কোনো একটা কিছু, হয়তো আমরা সেটাকে কেন্দ্র করে কিছুদিন প্রচারণা চালাই। একদম প্রত্যন্ত গ্রাম পর্যায়ে যাওয়ার জন্য হলে টেলিভিশন এবং রেডিও মাধ্যম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তো সেগুলোতেও দেখি আমরা ফর দ্য টাইম বিং একটা ক্যাম্পেইন হয়তো চলছে, কিন্তু এটা তো আসলে ওই অল্প সময়ের জন্য এই ক্যাম্পেইনটা চললে হবে না, সারা বছর ধরে আসলে আমাদের এই সচেতনতাগুলো তৈরি করা উচিত। সেই দিকে আসলে নজর দেওয়াটা কতটা আমাদের আসলে এটা একটা খুব ভালো একটা ইয়ের দিক আপনি উল্লেখ করেছেন, যে আমাদের যে কোনো বিষয় আইনি সচেতনতার ক্ষেত্রেই বলেন, আর যে কোনো বিষয় যদি আমাদের গভর্নমেন্টের একটা বিভিন্ন উদ্যোগের কথা বলেন, একটা সিলেক্টিভ সময়কে আমরা ধরে নিচ্ছি না। কিন্তু এই সচেতনতার যে বিষয়টা, এটা কিন্তু সারা বছর ব্যাপী করতে হবে। একদম আমার তো ঘটনাটা থেমে থাকছে না। আমার যে ভিকটিম, তাদের কিন্তু তাদের উপর থেকে বিভিন্ন ধরনের যে ঘটনা, বিভিন্ন ধরনের যে অপরাধীরা করছে, সেটা কিন্তু সারা বছর জুড়েই করছে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি তাদেরকে সুরক্ষার আওতায় আনতে চাই, তাহলে অবশ্যই আমাদের এমন কিছু সচেতনতার প্রোগ্রাম করা, এবং আমাদের যে মিডিয়ার যে বিষয়টা, ফোকাসিং এর যে বিষয়টা, যদি কোনো ভিকটিম এ ধরনের শিকার হয়, সেক্ষেত্রে সেই বিষয়টাতে আমাদের কিন্তু অনেক বেশি নজরে আনতে হবে, যাতে করে সমাজের একটা ঘটনা থেকে দেখা যাচ্ছে শুধুমাত্র ওই একজন ভুক্তভোগীর থেকে অনেকজন ভুক্তভোগী কিন্তু এই বিষয়টা কি করতে পারে, নিজেদেরকে কিন্তু আড়াল করতে পারে, যে না আমরা হয়তো বা এই ঘটনা থেকে যেন আমাদের সাথে না হয়, আমরা এই বিষয়ে সচেতন হয়ে গেলাম। তো এই বিষয়গুলি আমার মনে হয় যে সরকারি এবং বেসরকারি সমন্বিত উদ্যোগের প্রয়োজন। একই সাথে যে আমাদের যে আন্তর্জাতিক যে বিভিন্ন মাধ্যমরা রয়েছে, তাদের যে সমস্ত জায়গাতে হেল্প করা দরকার, বিভিন্ন কান্ট্রির সাথেও আমাদের বিভিন্ন ট্রিটি গুলোতেও আমরা যদি সাইন করে থাকি, সেই জায়গা থেকেও তাদের হেল্পগুলি আমরা পাবো। সাথে সাথে যে আমাদের গুগল সহ, মাইক্রোসফট সহ, ফেসবুক, টুইটারের যে বিভিন্ন ধরনের যে হেডকোয়ার্টারগুলি আছে, তাদের যে অফিসগুলো, তাদের অফিসগুলোর সাথেও আমাদের নিয়মিত যোগাযোগ স্থাপন করাটাও জরুরি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে কথা বললাম, এবং খুবই মানে ইনফরমেটিভ ছিল, কারণ আমাদের জানাটা খুব দরকার। আপা অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিলেন। আপনাকেও অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর ব্লাস্ট সংলাপকেও অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। খুব ভালো থাকবেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক যারা আমাদের সাথে ছিলেন, আমরা চাই আসলে সবাই একসাথে ভালো থাকতে। যারা আসলে এই ধরনের অপরাধ গুলো করে থাকেন, তাদেরকে এমন একটা পর্যায়ে আমাদের নিয়ে যেতে হবে যেখানে তাদেরকে বোঝাতে হবে তুমি যে কাজটা করছো এটা অপরাধ, এবং এই অপরাধকে না বলতে হবে। তার জন্য আসলে সম্মিলিত চেষ্টায় সামনে এগিয়ে যেতে হবে, এবং নিজেদেরকেই আসলে প্রতিরোধটা গড়ে তুলতে হবে। আর তার পাশাপাশি আমাদের আইনি যেই সহায়তা, সেই জায়গাটা তো সম্পূর্ণরূপে স্পষ্টভাবেই আছে। সেই জায়গাটাতেও আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করতে হবে। আমরা গেলে তাদের কাছ থেকে আমরা সহযোগিতাটা পাবো। সবাই ভালো থাকি, এটাই হচ্ছে আমাদের একমাত্র চাওয়া। ব্লাস্ট সংলাপে এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে ব্লাস্ট সংলাপের নেক্সট এপিসোডে।